হ্যালো ভিউয়ার্স, আজ আমি ক্লাস 6 এর পরিবেশ ও বিজ্ঞানের চতুর্থ অধ্যায় শিলা ও খনিজ পদার্থ যে তোমাদের চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে ইম্পর্টেন্ট সাজেশন প্রশ্নগুলো বলে দেবো। এই প্রশ্নগুলো এখন থেকেই ভালো করে তৈরি করতে শুরু করে দাও, কারণ তোমাদের কিন্তু গরমের ছুটি স্কুলে পড়ে গেছে। এখন তোমাদের বাড়িতে বসেই কিন্তু পরীক্ষার পড়াগুলো রেডি করতে হবে, কারণ স্কুল খুললেই বেশি সময় পাবে না। ঠিক আছে, তাই যে সমস্ত প্রশ্নগুলো আমি বলবো এগুলো ভালো করে করো, তোমরা কিন্তু পরীক্ষাতে প্রত্যেকেই ভালো নম্বর পাবে। তো চলো শুরু করছি। আর হ্যাঁ, ভিডিওটা প্রথম থেকে কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখো। ঠিক আছে, প্রথম প্রশ্ন, শিলা কাকে বলে? দেখো, ভূত্বক যেসব উপাদানে গঠিত সেগুলোকে সাধারণভাবে শিলা বলে। ভূত্বকের বিভিন্ন উপাদানের সঙ্গে নানা ধরনের খনিজ পদার্থ মিশে এই শিলা তৈরি হয়। সুতরাং নুড়ি, পাথর, কাঁকর, বালি এগুলো সবই কিন্তু শিলার অন্তর্গত। বোঝা গেল? তাই যদি পরীক্ষাতে প্রশ্ন দেয় শিলা কাকে বলে, গুছিয়ে কিন্তু এইভাবেই লিখবে। তার পরের প্রশ্ন, ভূপৃষ্ঠে কত রকম শিলা দেখা যায়? ভূপৃষ্ঠে সাধারণত 3 রকম শিলা দেখা যায়: আগ্নেয় শিলা, পাললিক শিলা, পরিবর্তিত শিলা। বোঝা গেল? এরপরে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে ম্যাগমা ও লাভার পার্থক্য। দেখো, আমি তোমাদের যেগুলো দিচ্ছি এগুলো তোমাদের পরীক্ষায় কিন্তু আসার মতোই প্রশ্ন। এগুলো ভালো করে করো, এর মধ্যেই কমন পাবে, এটুকু আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। ঠিক আছে, এর বাইরের কোনো প্রশ্ন হবে না। ঠিক আছে, তো দেখো ম্যাগমা ও লাভার পার্থক্য কি? ম্যাগমা হচ্ছে কঠিন, ম্যাগমা কঠিন ভূত্বকের নিচে যে গলিত শিলা পাওয়া যায় তাকে ম্যাগমা বলে। আর লাভা কি না, ভূ অভ্যন্তরে গলিত শিলা আগ্নেয়গিরি জ্বালামুখ বা ফাটল দিয়ে বা ছিদ্রপথে ভূপৃষ্ঠে নির্গত হলে তাকে বলা হচ্ছে লাভা। অর্থাৎ পৃথিবীর কেন্দ্রে যখন বলতে পারো গলিত অবস্থায় রয়েছে তখন তাকে ম্যাগমা বলবো, আর যখন ফাটল দিয়ে বেরিয়ে পৃথিবীর ভূপৃষ্ঠের বাইরে এসে থাকবে তখন তাকে আমরা কি বলবো? লাভা বলবো। ঠিক আছে, অর্থাৎ লাভা কিন্তু পৃথিবীর ভেতরে ম্যাগমা রূপেই থাকে। তারপর দেখো, ভূগর্ভে উত্তপ্ত ম্যাগমা ধীরে ধীরে ঠান্ডা হয়ে জমাট বেঁধে কঠিন শিলায় পরিণত হয়। আর ভূপৃষ্ঠের শীতল আবহাওয়ায় সংস্পর্শে এসে লাভা দ্রুত ঠান্ডা হয়ে জমাট বেঁধে কঠিন শিলায় পরিণত হয়। ঠিক আছে, বোঝা গেল? এর পরের প্রশ্ন, পিউমিস হলো এক ধরনের আগ্নেয় শিলা। এই শিলায় অসংখ্য ছিদ্র থাকে। পরীক্ষায় প্রশ্ন আসবে পিউমিসে এই ছিদ্রগুলো সৃষ্টি হয়েছে কিভাবে, অথবা পিউমিস পাথরে ছিদ্র থাকে কেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, পৃথিবীর অভ্যন্তরে থাকা উত্তপ্ত ম্যাগমা শিলাস্তরের ফাটল দিয়ে বাইরে বেরিয়ে এসে জমতে থাকে। ওই ম্যাগমার ওপরের ফ্যানার মতো অংশ দ্রুত জমে গিয়ে এই পিউমিস গঠন করে। তরল ম্যাগমায় দ্রবীভূত গ্যাসীয় উপাদান ম্যাগমার মধ্যে দিয়ে বের হওয়ার ফলে পিউমিস পাথরে অসংখ্য ছিদ্র সৃষ্টি হচ্ছে। বোঝা গেল? পরীক্ষার জন্য কিন্তু এই প্রশ্নটা ট্রিপল স্টার দিয়ে রাখো, কারণ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে পিউমিস পাথরে কেন ছিদ্র থাকে, এটা কিন্তু আসবেই, তাই এটা ভালো করে মার্ক করে রাখবে। তারপরে প্রশ্ন, আগ্নেয় শিলায় জীবাশ্ম বা ফসিল পাওয়া যায় না কেন? বলছে পৃথিবীর গভীরে অত্যন্ত বেশি চাপে ও উষ্ণতায় থাকা গলিত ম্যাগমার পাথরের ফাটল বা পাহাড়ের মুখ দিয়ে বেরিয়ে এসে ঠান্ডা হয়ে জমাট বেঁধে আগ্নেয় শিলা সৃষ্টি হয়। পৃথিবীর গভীরে থাকা উত্তপ্ত ম্যাগমা কোনো উদ্ভিদ বা প্রাণীদেহে চাপা পড়লে তা প্রচণ্ড উত্তাপে পুড়ে নষ্ট হয়ে যায়, তাই আগ্নেয় শিলায় ফসিল পাওয়া যায় না। এরপরে প্রশ্ন, পাললিক শিলা কাকে বলে? হ্রদ, নদী, সমুদ্র জলের নিচে পলি জমে পলিস্তর তৈরি হয়, যা ধীরে ধীরে মাটির নিচে চলে যেতে থাকে। পরে মাটির নিচে উত্তাপে ও চাপে পলিস্তর জমাট বেঁধে যে শিলা সৃষ্টি হয় তাই হলো পাললিক শিলা। বোঝা গেল? পাললিক শিলার সংজ্ঞাটা কিন্তু ভালো করে তৈরি করবে। এর পরের প্রশ্ন, পাললিক শিলায় ফসিল পাওয়া যায় কেন, অথবা জীবাশ্ম দেখা যায় কেন? ফসিলের বাংলা কথা জীবাশ্ম। বলছে হ্রদ, নদী, সমুদ্রের নিচে পলি জমে পলিস্তর তৈরি হয়, যা ধীরে ধীরে মাটির নিচে চলে যেতে থাকে। মাটির নিচে গরমে আর চাপে লক্ষ লক্ষ বছরে সেই পলিস্তর পাললিক শিলায় পরিণত হয়। জলের নিচে পাললিক শিলা তৈরি হয় বলে অনেক সময় এতে মাছ, শামুক ইত্যাদির ফসিল পাওয়া যায়। ঠিক আছে, এর পরের ইম্পর্টেন্ট প্রশ্ন, আগ্নেয় শিলা ও পাললিক শিলার মধ্যে পার্থক্য। খুব ভালো করে করবে এটা, এই পার্থক্য কিন্তু পরীক্ষাতে আসবেই, সুতরাং এই পার্থক্যটা প্রত্যেকেই খুব ভালো করে তৈরি করবে। তারপরে প্রশ্ন, পরিবর্তিত বা রূপান্তরিত শিলা কাকে বলে? আগ্নেয় ও পাললিক শিলা মাটির নিচে প্রচণ্ড তাপ ও চাপের প্রভাবে পরিবর্তিত হয়ে যে শিলা সৃষ্টি হয় তাকে পরিবর্তিত বা রূপান্তরিত শিলা বলে। ঠিক আছে, এই 3 রকম শিলার সংজ্ঞাটা কিন্তু ভালো করে তৈরি করবে। কি কি? আগ্নেয় শিলা, পাললিক শিলা ও রূপান্তরিত শিলার সংজ্ঞা। এর পরের প্রশ্ন, আগ্নেয় শিলা প্রধানত কত প্রকার ও কি কি? দেখো, আগ্নেয় শিলা 3 প্রকার: গ্রানাইট, ব্যাসাল্ট ও পিউমিস। তারপরের প্রশ্ন, পিউমিস কি? পিউমিস হলো এক ধরনের ছিদ্রযুক্ত আগ্নেয় শিলা। তারপরের প্রশ্ন, ঝামা পাথরের প্রকৃত নাম কি? দেখো, ঝামা পাথরের প্রকৃত নাম হচ্ছে পিউমিস। পিউমিস পাথরের ছিদ্র তৈরির জন্য কে দায়ী? উত্তর, তরল ম্যাগমায় দ্রবীভূত গ্যাসগুলো।
কোন শিলায় জীবাশ্ম গ্যাস দেখা যায়? পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায়। ঠিক আছে, ভালো করে করবে। সেল কোন ধরনের শিলা? সেল হলো এক ধরনের পাললিক শিলা। পাললিক শিলা উদাহরণ দাও। বেলে পাথর, সেল, চুনা পাথর, এগুলো সব পাললিক শিলা। ঠিক আছে। কোন জাতীয় শিলা সবচেয়ে কঠিন? পরিবর্তিত শিলা সবচেয়ে কঠিন। পরিবর্তিত শিলার একটি উদাহরণ দাও। নিস। বাড়ির মেঝে তৈরিতে কোন পাথর ব্যবহৃত হয় বেশি? মার্বেল পাথর। এরপরে প্রশ্ন, ধাতুর খনিজ বা মিনারেল কাকে বলে? প্রকৃতিতে বিভিন্ন ধাতু নানান যৌগ ভূপৃষ্ঠে বা ভূগর্ভে বালি, মাটি ইত্যাদির সঙ্গে মিশে থাকা অবস্থা থাকে। প্রকৃতিতে এইসব অজৈব পদার্থকে ধাতুর খনিজ বা মিনারেল বলা হয়। ঠিক আছে। তারপরে প্রশ্ন, কোন ধাতুর বা কোনো ধাতুর আকরিক বা ওর বলতে কি বোঝো? যে খনিজ থেকে সহজে বা সস্তায় ধাতুটিকে বার করা সম্ভব তাকে ধাতুটির আকরিক বা ওর বলে। যেগুলো তোমাদের আমি বলছি এগুলো ভালো করে করো, এর মধ্যেই কমন পাবে। ধাতু নিষ্কাশন বলতে কি বোঝো? কোনো ধাতুর আকরিক থেকে ধাতুকে যে পদ্ধতিতে আলাদা করে নেওয়া হয় সেই পদ্ধতিকেই বলে ধাতু নিষ্কাশন। এই পদ্ধতিতে কোনো ধাতুকে তাদের আকরিক থেকে আলাদা করে নেওয়া হয়, যেমন বক্সাইট নামক আকরিক থেকে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা হয়। ঠিক আছে, তাহলে ধাতু নিষ্কাশন কাকে বলে বোঝা গেল। যেগুলো তোমাদের আমি বলছি প্রত্যেকটা প্রশ্ন তোমাদের টেক্সট বুকে পেয়ে যাবে। ঠিক আছে, তোমাদের যদি টেক্সট বুকটা ভালো করে পড়তে আর কি ইচ্ছা হয় তাহলে তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলে এসে প্লেলিস্টে যাবে, ক্লাস 6 ফলো করবে, সেখানে দেখবে আমি এই চ্যাপ্টারটা ডিটেলস পড়িয়ে দিয়েছি, সেখানে ভালো করে দেখবে, খুব সহজ লাগবে পড়াটা। ঠিক আছে। এরপরে প্রশ্ন, তামার প্রধান আকরিকের নাম ও এতে উপস্থিত উপাদান মৌলগুলোর নাম কি? দেখো, তামার প্রধান আকরিক হলো কপার গ্ল্যান্স। এর উপাদান মৌলগুলো হলো তামা এবং সালফার। তারপরে প্রশ্ন, যে কোনো দুটো ধাতু সংকর আর কি ধাতুর উপাদান বা যে কোনো দুটো সংকর ধাতুর উপাদান ব্যবহার লেখো। দেখো, প্রথমে রয়েছে পিতল। পিতল কি কি আছে? তামা দস্তা মিলিয়ে পিতল তৈরি হয়, এটা মনে রাখবে। বাসনপত্র যন্ত্রপাতি নির্মাণে পিতল ব্যবহার করা হয়। ব্রোঞ্জটা কি কি ধাতুর মিলানো হয়? তামা ও টিন মিশিয়ে হয়। ঠিক আছে, তামা টিন মিশিয়ে ব্রোঞ্জ, তামা দস্তা মিশিয়ে পিতল। ওকে। আর সংকর ধাতু যদি প্রশ্ন আসে তাহলে লিখবে পিতল ও ব্রোঞ্জ। এই ব্রোঞ্জ কিসে ব্যবহার করা হয়? মূর্তি, মুদ্রা, মেডেল, অলংকার ইত্যাদি তৈরিতে ব্রোঞ্জ ব্যবহার করা হয়। তারপরে প্রশ্ন, সংকর ধাতু কি কারণে তৈরি করা হয়? দেখো, সংকর ধাতু বা মিশ্র ধাতু নিম্নলিখিত কারণে তৈরি করা হয়। উপাদান ধাতুর তুলনায় আঘাত সহ্য করার ক্ষমতা, নমনীয়তা, ঘনত্ব, কাঠিন্য ইত্যাদি বাড়ানো বা কমানোর জন্য, আর কি ধাতু ক্ষয় রোধ করার জন্য সংকর ধাতু ব্যবহার করা হয়। আর দ্বিতীয় প্রশ্ন রয়েছে এরপরে কি, লোহার কড়াই মরচে পড়ে কিন্তু স্টেনলেস স্টিলের তৈরি কোনো গ্লাসে মরচে পড়ে না কেন? ঠিক আছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, লোহার কড়ায় জল লাগলে তা দ্রুত রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে যৌগ সৃষ্টি করে ফলে মরচে পড়ে, কিন্তু লোহার সঙ্গে ক্রোমিয়াম মিশিয়ে, মনে রাখবে ক্রোমিয়াম মিশিয়ে স্টেনলেস স্টিল তৈরি করলে তার রাসায়নিক বিক্রিয়া করে যৌগ গঠনের ক্ষমতা অনেক কমে যায়, তাই স্টেনলেস স্টিলের তৈরি গ্লাসে মরচে পড়ে না। এটা ভালো করে তৈরি করবে। তারপরের প্রশ্ন, লোহার প্রধান আকরিকের নাম কি? উত্তর হবে হেমাটাইট। ঠিক আছে। অ্যালুমিনিয়ামের দুটো প্রধান আকরিকের নাম কি? বক্সাইট ও ক্রায়োলাইট। মনে রাখবে নামগুলো। তারপরে প্রশ্ন, লোহা ও ইস্পাতের মধ্যে কোনটি বেশি শক্ত? ইস্পাত। লোহার সঙ্গে কি মিশিয়ে স্টেনলেস স্টিল প্রস্তুত করা হয়? ক্রোমিয়াম। তারপর ইলেকট্রিকের ফিউজ তার কোন কোন ধাতুর মিশ্রণ তৈরি হয়? সীসা ও টিনের মিশ্রণ তৈরি হয়। কোন কোন ধাতু মিশিয়ে রংঝাল তৈরি করা হয়? উত্তর সীসা ও টিন মিশিয়ে রংঝাল তৈরি করা হয়। তারপরের প্রশ্ন, সিএনজি বা কম্প্রেসড ন্যাচারাল গ্যাসের ব্যবহার লেখো। বলছে সিএনজি প্রধান জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়, এতে বায়ু দূষণ কম হয় বলে এটি বর্তমানে মোটর ও বাসের জ্বালানি হিসেবে ব্যবহৃত হচ্ছে। ওকে। এর পরের প্রশ্ন, ফসিল কিভাবে তৈরি হয় তার একটা সংক্ষিপ্ত বর্ণনা। দেখো, সুন্দর করে এখানে দেওয়া রয়েছে যে বহু বছর আগে মাটি বা জলের নিচে চাপা পড়ে যাওয়া বিভিন্ন উদ্ভিদ প্রাণীর দেহাবশেষের পরিবর্তন ঘটতে থাকলে প্রথমে দেহের নরম অংশগুলো নষ্ট হয়ে যায়, তারপর পড়ে থাকা অবশিষ্ট অংশের উপর ধীরে ধীরে আরও পলি জমতে শুরু করে। কোটি কোটি বছর ধরে মাটির নিচে পড়ে থাকা এই দেহাবশেষের আরও নানান পরিবর্তন ঘটে এবং পলি জমাট বাঁধার সময় ওপরের পলির চাপে ও ভূগর্ভের তাপে এগুলোও ধীরে ধীরে পাথরে পরিণত হয়। উদ্ভিদ ও প্রাণীর এই পাথরের দেহাবশেষগুলি হলো জীবাশ্ম বা ফসিল। বোঝা গেল? দেখো, এখানে স্টেপ ওয়াইজ দেওয়া রয়েছে, তোমরা এই ছবিটা আঁকতে পারো অথবা তোমাদের টেক্সট বুক থেকে ছবিটা নিয়ে আঁকতে পারো, যেটা তোমাদের সুবিধা হয়। কিন্তু ফসিল যদি তৈরি করার প্রশ্ন দেয় তাহলে অবশ্যই কিন্তু ছবি তোমাদের আঁকতে হবে। ঠিক আছে। এর পরের প্রশ্ন, পেট্রোলিয়াম শোধন করা অত্যন্ত প্রয়োজনীয় কাজ কেন? বলছে অধূষিত পেট্রোলিয়ামের মধ্যে বহু রকমের যৌগ, জল, মাটি ইত্যাদি পদার্থ মিশ্রিত অবস্থা থাকে। একে সরাসরি জ্বালানি হিসেবে ব্যবহার করা যায় না। জল, মাটি ও অপ্রয়োজনীয় পদার্থ পৃথক করার পর তবেই ওই পেট্রোলিয়াম থেকে বিভিন্ন ধরনের জ্বালানি পাওয়া যায়, তাই পেট্রোলিয়াম শোধন করা অত্যন্ত প্রয়োজনীয়। ঠিক আছে। এর পরের প্রশ্ন, সিএনজির পুরো নাম কি? কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। ভালো করে মনে রাখবে, এই সিএনজির পুরো নাম কিন্তু পরীক্ষাতে দেয়। তারপরে প্রশ্ন, এলপিজির প্রধান উপাদানগুলো কি কি? দেখো, প্রোপেন এবং বিউটেন এগুলো হচ্ছে এলপিজির প্রধান উপাদান। এলপিজির পুরো নাম পরীক্ষাতে দেয় লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এলপিজির পুরো নাম দেখে নাও একবার, এলপিজির পুরো নাম কি? দেখো রয়েছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। ওকে।
তোমাদের টেক্সট বুকেও কিন্তু রয়েছে, ভালো করে করবে। জীবাশ্ম জ্বালানির দুটি উদাহরণ দাও। এক হচ্ছে কয়লা, 2 পেট্রোলিয়াম। কয়লার প্রধান ব্যবহার কি? না তাপবিদ্যুৎ তৈরি করতে কয়লা ব্যবহার করা হয়। তো এই হলো তোমাদের শিলা ও খনিজ পদার্থ থেকে ইম্পর্টেন্ট সাজেশন প্রশ্ন। এগুলো ভালো করে করো। আমি কমন দিতে কমন কি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তোমরা এর মধ্যেই কমন পাবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক ও বন্ধুদেরকে শেয়ার করে দিও অবশ্যই। তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে।